We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. নমস্কার, আমি কৌশিক। শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। মোদি লিডস ইন্ডিয়া ইন্টু ভাইরাল অ্যাপোক্যালিপস। অস্ট্রেলিয়ার সব থেকে বেশি সার্কুলেশনের খবরের কাগজ দ্য অস্ট্রেলিয়ানে এই হেডিং কেন করা হয়েছে তার প্রতিবাদ জানালো মোদি সরকার। ভারতের পক্ষ থেকে রাষ্ট্রদূতের মাধ্যমে বলা হয়েছে যে এটা কুৎসামূলক। টুইটার এবং সোশ্যাল মিডিয়ায় কোভিড নিয়ে করা অসংখ্য সরকার বিরোধী মন্তব্য মোদি সরকারের নির্দেশের ফলে মুছে দিতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু মিছিলের কারণে ভারতের একাধিক হাইকোর্টে কাঠগড়ায় কোথাও মোদি সরকার তো কোথাও নির্বাচন কমিশন। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুনের মামলা করা যাবে না। সুপ্রিম কোর্ট মোদি সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে যে তারা কি পরিকল্পনা নিয়ে কোভিডের সেকেন্ড ওয়েভের মোকাবিলা করছে। টুইটারে অনেকে ছবি পোস্ট করেছিলেন যেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদি মাস্ক ছাড়া ভাষণ দিচ্ছেন। শ্রোতাদের মধ্যেও বহু মানুষ মাস্কহীন। এটা অবশ্য খুব অপরিচিত ছবি নয়, কিন্তু দেশে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট চালু থাকা অবস্থায় যদি প্রধানমন্ত্রীকে মাস্কহীন দেখা যায় মঞ্চের ভিড়ে, যদি প্রধানমন্ত্রীকে দেখা যায় সামাজিক দূরত্ব না মানা জনতার উদ্দেশ্যে বক্তৃতা দিতে, আর যদি কোভিড সংক্রমণ তখন লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দেশ জুড়ে, তখন আর যিনি সমালোচনা এড়িয়ে যান না কেন, প্রধানমন্ত্রী কিন্তু পারবেন না। পদের ওজন যেমন তার দায়িত্বও তো তেমনই হবে। যদি কেউ নিজেকে সত্যি দায়িত্বশীল প্রমাণ করতে চান তাহলে তা করতে হবে দায়িত্ব পালনের দৃষ্টান্ত স্থাপন করেই। টুইটারে পোস্ট মুছে দিয়ে সে কাজ হয় না। পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট নিয়ে প্রচুর কথা হয়েছে, কিন্তু এটা এখন না মেনে উপায় নেই যে প্রতিটি দফার ভোটের সঙ্গে আমাদের রাজ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। ২৭শে মার্চ প্রথম দফার নির্বাচনের দিন আমাদের রাজ্যে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ছিল ৪,৬০৮ জন। আর সপ্তম দফার ভোটের দিন গত সোমবার সংখ্যাটা গিয়ে পৌঁছেছে ৯৪,৯৪৯, অর্থাৎ ১,৯৬০% বৃদ্ধি হয়েছে এই ৭ দফার মধ্যে। অষ্টম দফার শেষে এই সংখ্যাটা কোথায় পৌঁছয় এখন সেটাই দেখার। যদি এই বৃদ্ধির হার একটুও কমে তাহলে প্রমাণ হবে যে জনসভা, মিটিং, মিছিল, বাইক র্যালি ইত্যাদির উপর লাগাম পরানোয় ফল মিলল। তার সঙ্গে এটাও বোঝা যাবে যে নির্বাচন কমিশন এই কাজ আগে করলে আরো বেশি সুফল মিলতে পারত। বিজেপি নেতারা বলছেন করোনার সঙ্গে নাকি ভোটের কোনো সম্পর্ক নেই। তারা উদাহরণ হিসেবে মহারাষ্ট্রের কথা বলছেন, যেখানে ভোট না থাকলেও করোনা নাকি বেড়েছে দ্রুত গতিতে। আসলে মহারাষ্ট্রে প্রথমবারেও করোনার প্রকোপ বেশি ছিল, কিন্তু মনে রাখতে হবে খারাপের সঙ্গে তুলনা করাটা কোনো যুক্তি নয়। ভোট নেই দেশের এমন বেশিরভাগ রাজ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের মতো করোনার প্রকোপ হয়নি। ফলে স্বভাবতই আঙুল উঠছে নির্বাচন কমিশনের দিকে। এই আলোচনায় থাকবো, তবে একটা বিরতির পর সঙ্গে থাকুন। যদি ধরে নেওয়া যায় এক দফা ভোটের আইন শৃঙ্খলা সামলাতে নির্বাচন কমিশন মনে করে ১০০ কোম্পানি আধা সেনা দরকার, সেক্ষেত্রে ৮০০ কোম্পানি আধা সেনা এনে একদিনেই ভোট করা যেত। দরকারে আধা সেনা ৮০০-র জায়গায় ১৬০০ কোম্পানি আনতে পারত নির্বাচন কমিশন। অন্য সব রাজ্যে ভোট শেষ হয়ে গেলে ভারতের মতো দেশে ১৬০০ কোম্পানি বা তারও বেশি আধা সেনা এনে একদিনে ভোট করাতে কোনো বাধা ছিল না। প্রয়োজনে সেনা আনা যেত। তাহলে কেন করা হলো না?
ফিরে এলাম বিরতির পর। কেন 8 দফায় ভোট? খুব কি দরকার ছিল? বিরোধীদের অভিযোগ ছিল আইন শৃঙ্খলা নিয়ে। গণতন্ত্রে বিরোধীরা অভিযোগ করবেন, সেটা দোষের কিছু নয়, করাটাই স্বাভাবিক। কিন্তু তা দিয়ে করোনা কালে 8 দফা ভোটকে যুক্তিসঙ্গত এই কথা কখনোই বলা যাবে না। যদি ধরে নেওয়া যায় 1 দফা ভোটের আইন শৃঙ্খলা সামলাতে নির্বাচন কমিশন মনে করে 100 কোম্পানি আধা সেনা দরকার, সেক্ষেত্রে 800 কোম্পানি আধা সেনা এনে একদিনেই ভোট করা যেত। দরকারে আধা সেনা 800-র জায়গায় 1600 কোম্পানি আনতে পারত নির্বাচন কমিশন। অন্য সব রাজ্যে ভোট শেষ হয়ে গেলে ভারতের মতো দেশে 1600 কোম্পানি বা তারও বেশি আধা সেনা এনে একদিনে ভোট করাতে কোনো বাধা ছিল না। প্রয়োজনে সেনা আনা যেত। তাহলে কেন করা হলো না? যখন জানাই ছিল যে করোনার দ্বিতীয় ঢেউ আসছে। দফাগুলো কিভাবে সাজানো হলো একবার লক্ষ্য করুন। মালদহের 3টি আসন, পুরুলিয়ার 4টি, বর্ধমানের 6টা আসন আর দক্ষিণ 24 পরগনার 2টি আসনে যদি 1 দফায় ভোট হয়, তা নিয়ে প্রশ্ন উঠবে না? উঠেওছে। বিজেপি বাদে সব দল গলা ফাটিয়ে চিৎকার করে বলছে নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীর রুটিন অনুসারে এই দফা ঠিক করেছে। লোকজন বর্তমান নির্বাচন কমিশনকে টিএন সেশনের সঙ্গে তুলনা করছেন। কলকাতা হাইকোর্টের মন্তব্য, দরকারে হাইকোর্ট টিএন সেশনের ভূমিকায় নামবে। আর দেখা গেল যে এই মন্তব্যে আম জনতা বেজায় খুশি। কিন্তু কেন এমনটা হবে? নির্বাচন কমিশনের মতো দেশের একটা অন্যতম প্রতিষ্ঠানকে কেন এমন লজ্জাজনক প্রশ্নের মুখে পড়তে হবে? যেসব দক্ষ বিশিষ্ট আমলারা নির্বাচন কমিশন পরিচালনা করছেন, তাদের এই নিয়ে ভাবার সময় হয়েছে। এর সমাধান তাদেরকেই করতে হবে। একটা প্রতিষ্ঠান তৈরি হতে বহু সময় লাগে, কিন্তু তার মর্যাদা খোয়াতে লাগে খুব সামান্য সময়। কোনো সন্দেহ নেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ার পর থেকেই বাগাড়ম্বর শুরু করে দিয়েছিলেন। সেকেন্ড ওয়েভ যে আসছে সেটা প্রধানমন্ত্রীর দপ্তরের জানা ছিল না এমন তো হতে পারে না। অথচ নরেন্দ্র মোদীর দলের মন্ত্রীরা কি বলছিলেন? উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত প্রথমে বললেন গরু অক্সিজেন ছাড়ে, তাতে নিঃশ্বাসের কষ্ট দূর হতে পারে। কুম্ভ স্নান নিয়ে বললেন গঙ্গা নাকি এত পবিত্র যে তাতে করোনা ধুয়ে যাবে। এর আগেও হিন্দুত্ববাদীরা করোনা দূর করতে গোমূত্র পার্টি দিয়েছিলেন দিল্লিতে। প্রধানমন্ত্রী সব দেখেও তাতে কোনো বাধা দেননি। 27শে জুন দেখা গেল প্রধানমন্ত্রী প্রার্থনা করে বলছেন ভগবান হনুমান দেশ থেকে করোনা দূর করবে। দেখা গেল বিজেপি নেতামন্ত্রীরা মোদীকে বলতে শুরু করলেন তিনি নাকি কোভিড নিয়ন্ত্রণে, ভ্যাকসিনে জগতে একেবারে বিশ্বগুরু। প্রায় সপ্তাহ দুয়েক আগে এও দেখা গেল যে 2016 থেকে নরেন্দ্র মোদীর শুরু করা রাইসিনা ডায়ালগ নামের আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী সগর্বে ঘোষণা করছেন ভারত ইতিমধ্যেই 80টি দেশকে করোনার প্রতিষেধক পাঠিয়েছে। চাহিদার তুলনায় এই পরিমাণ যে যথেষ্ট কম, সে আক্ষেপও করতে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদী সেদিন বলেছিলেন ভারত তার সম্পদ বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে চায়। আর তারপর প্রায় 14 দিনের মাথায় দেশের পরিস্থিতি ভারতকে দাতা কর্ণের আসন থেকে আছড়ে মাটিতে ফেলল। অক্সিজেন কনসেন্ট্রেটর, টিকা তৈরির কাঁচামাল, ভেন্টিলেটর, সব কিছুর জন্য ভারত এখন আমেরিকার দিকে তাকিয়ে। সাহায্য নিতে হচ্ছে চীনের থেকেও, দুবাই থেকেও আনা হচ্ছে অক্সিজেন। শ্রীলঙ্কায় চীনা দূতাবাস থেকে টুইট করে জানানো হয়েছে হংকং থেকে 800টা অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন দিল্লি পাঠানো হয়েছে। ফ্রান্স পাঠাচ্ছে চিকিৎসা সরঞ্জাম। সাহায্যের হাত বাড়াতে চেয়ে বার্তা পাঠিয়েছে পাকিস্তানও। শুধু তাই নয়, করোনার এই সেকেন্ড ওয়েভের ধাক্কায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহু বিজ্ঞাপিত
টিকা কূটনীতি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। সময় আরো একটা বিরতির, ফিরছে এক্ষুনি এই নিয়ে আরো কথা বলতে, সঙ্গে থাকুন। যারা সংখ্যালঘুদের ধর্মীয় জমায়েতকে এইভাবে দাগিয়ে দিয়েছিল, তারা সবাই চুপ করে থাকলো কুম্ভ মেলার জমায়েত নিয়ে। শুধু চুপ করে থাকলোই না, বলা হলো গঙ্গায় করোনা ধুয়ে যাবে। গেল না, ভয়াবহভাবে করোনা ছড়িয়ে পড়ল বেনারসে, জ্বলে উঠল গণচিতা। হিন্দুত্ববাদীরা চুপ, উল্টে শোনা গেল যোগী আদিত্যনাথের সরকারের হুঙ্কার, অক্সিজেন সংকট নাকি অপপ্রচার। ওইসব কথা যারা লিখবে তাদের গ্রেপ্তার করা হবে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। একে যদি আপনি স্বৈরাচারী শাসন না বলেন, তাহলে কাকে বলবেন? ফিরে এলাম আবার বিরতির পর। সেকেন্ড ওয়েভ আসবে জানা সত্ত্বেও এরকম একটা পরিস্থিতিতে আমাদের দেশকে পড়তে হলো কেন? এর উত্তর কে দেবে? বছরখানেক আগে, প্রথমবারের লকডাউন ঘোষণার আগে, তাবলিগি জামায়াতের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দিল্লিতে যেসব সংখ্যালঘু মানুষেরা এসেছিলেন, তাদের সঙ্গে কি নির্মম ব্যবহারই না করা হয়েছিল। নরেন্দ্র মোদী নীরব ছিলেন তখন, আর তার দলের নেতা, মন্ত্রীরা এবং গদি মিডিয়া সেই বিদেশিদের ভারতে করোনা ছড়ানোর ষড়যন্ত্রকারী বলে দাগিয়ে দিয়েছিল। তাদের বলা হয়েছিল ওয়াকিং টেররিস্ট, তাদের বলা হয়েছিল টাইম বম। গ্রেপ্তার হওয়া সেই সব মানুষদের সবাইকে মুক্তি দিয়ে বম্বে হাইকোর্ট পরে বলেছিল, ঘোরতর অন্যায়ের শিকার এই নির্দোষ মানুষগুলো। যারা সংখ্যালঘুদের ধর্মীয় জমায়েতকে এইভাবে দাগিয়ে দিয়েছিল, তারা সবাই চুপ করে থাকলো কুম্ভ মেলার জমায়েত নিয়ে। শুধু চুপ করে থাকলোই না, বলা হলো গঙ্গায় করোনা ধুয়ে যাবে। গেল না, ভয়াবহভাবে করোনা ছড়িয়ে পড়ল বেনারসে, জ্বলে উঠল গণচিতা। হিন্দুত্ববাদীরা চুপ, উল্টে শোনা গেল যোগী আদিত্যনাথের সরকারের হুঙ্কার, অক্সিজেন সংকট নাকি অপপ্রচার। ওইসব কথা যারা লিখবে তাদের গ্রেপ্তার করা হবে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। একে যদি আপনি স্বৈরাচারী শাসন না বলেন, তাহলে কাকে বলবেন? এরকম একটা পরিস্থিতিতে দুনিয়ার যাবতীয় সংবাদ মাধ্যমে মোদী সরকারের সমালোচনা হচ্ছে। যোগী আদিত্যনাথ তো পারলে তাদেরকেও জেলে ভরে দিতেন, কিন্তু সেটা সম্ভব নয়। কি লেখা হচ্ছে বিদেশের সংবাদ মাধ্যমে? দ্য গার্ডিয়ান এক বিশ্লেষণাত্মক প্রতিবেদনে লিখেছে, বিশেষজ্ঞরা সেকেন্ড ওয়েভ নিয়ে সতর্ক করেছিলেন, কিন্তু মোদী সরকার তা অগ্রাহ্য করে। দ্য গার্ডিয়ানের খবরের শিরোনাম ছিল, ব্যবস্থা ভেঙে পড়েছে, ভারতের করোনার নরকে অবনমন। দ্য সিস্টেম হ্যাজ কোল্যাপসড, ইন্ডিয়াস ডিসেন্ট ইনটু কোভিড হেল। সরাসরি নরেন্দ্র মোদীকে দায়ী করে গার্ডিয়ান লিখেছে, ভারতের প্রধানমন্ত্রীর আত্মম্ভরিতার ফলেই এই বিপর্যয়। গত রবিবার নিউ ইয়র্ক টাইমস বড় করে দিল্লির গণচিতার ছবি ছেপে লিখেছে, সংকট গভীর হয়েছে মোদী সরকারের ভুল পদক্ষেপ এবং আত্মতৃপ্তি থেকে। মহামারী বিশেষজ্ঞদের উদ্ধৃত করে দ্য নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ভারতকে টিকাকরণের কাজ দ্রুততার সঙ্গে করতে হবে। টুইটার, সোশ্যাল মিডিয়া এসব থেকে মোদী সরকারের নির্দেশে অপছন্দের পোস্ট মুছে ফেলা নিয়েও বিদেশি সংবাদ মাধ্যম সরব। দ্য নিউ ইয়র্ক টাইমস হেডলাইন করেছে, অ্যাজ আউটব্রেক রেজেস, ইন্ডিয়া অর্ডার্স ক্রিটিক্যাল সোশ্যাল মিডিয়া পোস্টস টু বি টেকেন ডাউন। টাইম ম্যাগাজিন লিখেছে, দিস ইজ হেল, প্রাইম মিনিস্টার মোদি's failure to lead is India's COVID-19 crisis. বোঝা যাচ্ছে, দেশে গদি মিডিয়ার যতই দাপট থাকুক না কেন, আন্তর্জাতিক ক্ষেত্রে কিচ্ছু চাপা থাকছে না। আর এই সমস্যা
গঙ্গার জলে করোনা ধুয়ে যাওয়া, গরুর থেকে অক্সিজেন সংগ্রহ অথবা গোমূত্রের করোনা নিরোধক গুণ হিন্দুত্ববাদীদের এই সব প্রলাপে কিন্তু মিটবে না। এর জন্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। কথার সরকারকে কাজের সরকার হয়ে উঠতে হবে। আজকের মতো এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens